কেউ আমরা চলেন শুরু করি। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে হলো রেওয়া মিলের টপ এমসিকিউ গুলো সলভ করব। আপনারা যারা এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছেন, ঠিক আছে, এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট আছেন প্লাস এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনাদের জন্য এই যে রেওয়া মিলের যে অধ্যায়টা বা রেওয়া মিলের এই যে চ্যাপ্টারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমি বারবার বলতেছি, এখনো বলতেছি যে এই রেওয়া মিলের এই জাস্ট একটা চ্যাপ্টার থেকে আপনি 20 থেকে 22 নাম্বার কমন পেতে যাচ্ছেন, একদম 20 থেকে 22 নাম্বার আপনি কমন পেতে যাচ্ছেন। ঠিক আছে, সো এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা যদি আমরা একদম 100% কভার করতে চাই, একদম 100% A to Z কভার করতে চাই, আপনারা মনে রাখবেন আপনাদের সর্বোচ্চ 4টি ক্লাস দরকার। 4টি ক্লাস, যারা আমাদের এই ক্লাসগুলো পরে দেখবেন, এটা মূলত তাদের জন্য আমি বলে রাখতেছি, সেটা হচ্ছিল মাত্র 4টা ক্লাস আপনার এই 22 মার্ক পাওয়ার জন্য, এই 20 থেকে 22 মার্ক পাওয়ার জন্য, এই রেওয়া মিলের এই সহজ অধ্যায়টা পারার জন্য মাত্র 4টা ক্লাস দরকার। এবং এই 4টা ক্লাস আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাদের অলরেডি আজকে কিন্তু আমাদের 4র্থতম ক্লাস, আপনারা জানেন আজকে আমাদের কিন্তু 4র্থতম ক্লাস চলছে। কেমন? 4র্থতম ক্লাস এই ক্লাসটার, এবং রেওয়া মিলের উপরে আই হোপ এইটা হচ্ছে হলো লাস্ট ক্লাস। এর পরবর্তীতে যদি আমরা কখনো সময় পাই বা আপনাদের যদি অনেক বেশি রিকোয়েস্ট থাকে, আমি অবশ্যই 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 রেওয়া মিলের উপরে ক্লাস আপলোড করে দেবো। কেমন? তবে লাইভ ক্লাস কিন্তু এইচএসসি 25-এর জন্য রেওয়া মিল আপাতত আমি আর করাচ্ছি না, আর পরীক্ষার আগে যদি আপনাদের ওইরকম ডিমান্ড থাকে তখন আমি করাবো। তো আমাদের এই 4টা ক্লাস আপনাদের হচ্ছে ফেসবুক, ইউটিউব দুই জায়গাতেই থাকবে। তো ইনশাল্লাহ এই ক্লাসগুলো আপনাদের অনেক অনেক বেশি হেল্প করবে। যাদের এইচএসসি বা যাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এই 20 থেকে 22 মার্ক দরকার, তাদের জন্য একটু এই 4টা ক্লাস, এই 4টা ক্লাসের কথা অলওয়েজ মনে রাখবেন। এই 4টা ক্লাস খাতায় নোট করবেন, প্লিজ খাতায় নোট করবেন। আমি এই পর্যন্ত যা লিখছি খাতায় নোট করবেন। এটা আপনার এইচএসসি তেও যেমন হেল্প করবে, আপনার অনার্স বা আপনি বিবিএ যখন করবেন তখনও কিন্তু আপনার হেল্প করবে। ঠিক আছে, যা করাইছি এগুলো আপনার একদম বেসিক থেকে খুবই কাজে লাগবে। কেমন? তো চলেন আমি আর কথা না বলে আমাদের এমসিকিউ তে চলে যাই। তো আজকে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পাশে বোর্ড দেওয়া থাকবে যে কি পরিমাণ রিপিটেড এই কোশ্চেন গুলা। বোর্ডে কিন্তু একই টাইপের বা একই নিয়মের প্রশ্নই কিন্তু ঘুরাই পেঁচাই বারবার আসে। সো আপনি যদি বেসিক ক্লিয়ার করে যদি প্রত্যেকটা এমসিকিউ কমপ্লিট করতে পারেন, 100% শিওর থাকেন আপনি এই অধ্যায়ের যে কোনো এমসিকিউ আসলেই পারবেন। এবং আজকের এই ক্লাসে আমি থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্স, ঠিক আছে, আজকের এই ক্লাসটাতে আমি মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে, এক্সট্রিমলি সরি। থিওরিটিক্যাল এবং হচ্ছে মানে ম্যাথ রিলেটেড সব ধরনের মানে এই আজকের এই ক্লাসটা করলে রেওয়া মিলে আর কোনো রেওয়া মিলে এমসিকিউ তে আপনার কোনো প্রবলেম থাকবে না। এই অধ্যায় থেকে যে 2টা এমসিকিউ বা 3টে এমসিকিউ আসবে, এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ 100% কভার আপ হয়ে যাবে। সুতরাং আপনাদের রেওয়া মিল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। চলেন আমরা একদম বেসিক থেকে এটা শুরু করি। কেমন? তো দেখেন আমাদের প্রথম এমসিকিউ কি বলছে, এমসিকিউ নাম্বার 1, রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়। রেওয়া মিলের মাধ্যমে বলছে এখানে কোন কাজটি সম্পন্ন করা হয়। এই যে সম্পন্ন করা হয় মানে কোন কাজটি করা হয় এইটা বলছে। এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু একটা লেটেস্ট প্রশ্ন। বরিশাল বোর্ড 2024, সিলেট বোর্ড 22 সাল এবং কুমিল্লা বোর্ড 16 সালেও কিন্তু এই প্রশ্নটা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখেন অপশনে দেওয়া আছে যাচাইকরণ, সংক্ষিপ্তকরণ, শ্রেণীকরণ, মিলকরণ। ঠিক আছে, এখন আপনাদের অনেকের মনে হইতে পারে বা অনেকের ধারণা হইতে পারে যে আমরা রেওয়া মিল প্রস্তুত করি কেন? আমরা রেওয়া মিল প্রস্তুত করি হিসাবের, এই যে আমি লিখে দিচ্ছি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে। আমি কি বলছি যে আমরা রেওয়া মিল প্রস্তুত করি কেন? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে। এখন আপনারা বলতে পারেন যে স্যার গাণিতিক শুদ্ধতা কি করা? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এই যে যাচাই করা, এই যে আমি এখানে একটু দাগাই দিচ্ছি, এটা হলো গাণিতিক শুদ্ধতা কি করা? যাচাই করা। ঠিক আছে, আচ্ছা, গাণিতিক শুদ্ধতা কি? যাচাই করা। এখন আপনাদের অনেকের মনে হইতে পারে যে এটার উত্তর হবে হলো যাচাইকরণ,
কিন্তু এইখানে একটু কথা আছে, একটু খেয়াল করেন। এখানের উত্তরটা হবে হচ্ছে হলো সংক্ষিপ্তকরণ, ঠিক আছে? এটার সঠিক উত্তর হবে হচ্ছে হলো সংক্ষিপ্তকরণ। এবং এই সংক্ষিপ্তকরণ যে মানে রেওয়া মিলের মাধ্যমে মূলত যে সংক্ষিপ্তকরণের কাজটা করা হয়, এই তথ্যটা আপনাকে একটু একটু শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা যে এটা আপনাকে একটু মুখস্থ করতে হবে। কি করতে হবে? এটা আপনাকে মুখস্থ করতে হবে। এরকম অনেক এমসিকিউ বলে দিব যে এমসিকিউ গুলো আপনাকে টানা মুখস্থ করতে হবে। এটা এরকম 100 বার পড়ে ফেলবেন। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়? সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি করা হয়? সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি করা হয়? সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি করা হয়? সংক্ষিপ্তকরণ। এটা 100 বার পড়বেন। কয়বার পড়বেন? 100 বার, বাস শেষ। ঠিক আছে? এখন এইখানে প্রশ্ন হচ্ছিল যে স্যার যাচাইকরণ এইটা কেন হবে না? এটা আপনাদের প্রশ্ন থাকবে, যাচাইকরণ এটা কেন হবে না? কারণ আপনি তো বলছেন যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে রেওয়া মিল প্রস্তুত করায়। বাবা এটা হচ্ছে হলো আমাদের উদ্দেশ্য। এটা কি আমাদের উদ্দেশ্য? গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্য। আমাদের প্রশ্নে কি উদ্দেশ্য কি সেটা চাইছে? উদ্দেশ্য যদি বলতো তাহলে আমরা অবশ্যই যাচাইকরণ লিখতাম, গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ লিখতাম। কিন্তু যেহেতু এখানে আমাকে যাচাইকরণটা কি, যাচাইকরণটা আমাকে এখানে যেহেতু চায়নি, সেহেতু আমার এটার উদ্দেশ্য যাচাইকরণ হবে না। ঠিক আছে? সরি, এক্সট্রিমলি সরি। এখানে যেহেতু আমার উদ্দেশ্য চাইনি, সুতরাং আমার এখানে যাচাইকরণ হবে না। তাহলে আমাদের রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয় বা কোন কাজটি করা হয়? মূলত সংক্ষিপ্তকরণ করা হয়, সংক্ষিপ্ত করা হয়, ছোট করা হয়। কেমন? ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেনে চলে যান। রেওয়া মিল কি? দেখেন এই প্রশ্নটা কি পরিমাণ বোর্ডে আসছে, দেখেন। রেওয়া মিল, রেওয়া মিল কি? এই দেখেন, এটা কিন্তু আপনার এই যে বরিশাল বোর্ড 22, ঢাকা বোর্ড 21, যশোর বোর্ড 16 সালে আসছে। ঠিক আছে? রেওয়া মিল কি? রেওয়া মিল হলো একটি হিসাবের তালিকা, হিসাবের তালিকা, একটা হিসাবের উদ্ধৃতের তালিকা। কারণ হিসাবের উদ্ধৃতের তালিকা কেন? দেখেন এই বেসিক গুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই বেসিক গুলো একটু কষ্ট করে মাথায় রাখেন। সেটা হচ্ছে কি, খতিয়ানের উদ্ধৃত দিয়ে। দেখেন এখন এই যেগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা আছে। খতিয়ানের উদ্ধৃত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। কি লিখছি সবাই বলেন? খতিয়ানের, খতিয়ানের, খতিয়ানের উদ্ধৃত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাহলে এখানে কিন্তু মূলত উদ্ধৃতের তালিকাই করা হয়। উদ্ধৃতের কি করা হয়? তালিকাই করা হয়। তার মানে রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে হলো হিসাব উদ্ধৃতের তালিকা। এটাও একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। যেটা মুখস্থ করা সেটা মুখস্থ করতে হবে। যেটা ম্যাথ সেটা আমি বুঝাই দিব, বা যেটা বোঝার মতন জিনিস সেটা আমি বুঝাই দেবো। বাট যেটা মুখস্থ করা এটা আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? পুষ্পিতা আক্তার বলেছেন আনসার কি 2 হবে? জি, আমি অলরেডি দাগাই দিছি। আনসার হচ্ছে হলো হবে 2। কেমন? সঠিক উত্তর হবে হচ্ছে হলো 2। অলরাইট। আচ্ছা আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য নিচের কোনটি? কি উদ্দেশ্যে রেওয়া মিল প্রস্তুত করা হয়? ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই খতিয়ান হিসাবের আচ্ছা, খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাই করাই। যে খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এই যে আমরা কিন্তু এখানে ভালো মতন বোঝেন, এখানে কিন্তু বলছে যে উদ্দেশ্য। কি বলছে? উদ্দেশ্য। এই যে আমি এটা লিখে দিছি আপনাদের। ঠিক আছে? একদম এই যে প্রথমটায় দেখেন, এই যে হিসাবের, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে। তার মানে এখানে উদ্দেশ্যটা হচ্ছে হলো হিসাবের শুদ্ধতা যাচাই করা, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে এটার সঠিক উত্তর কি হবে? যে খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তার মানে সঠিক উত্তর কি হবে?
স্যার লেখা বোঝা যায় না, ইমজি সোহাগ। কেন লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা, যতটুকু ঠিক করা ঠিক করছি, এরপরে বাদ বাকিটা আপনাদের একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, দেখেন রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য কোনটি হতে পারে? মানে খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এরকম এমসিকিউ আসলে খালি চট করে দেখবেন যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা কোথায় বলা আছে। তার মানে যদি কোথাও এই উদ্দেশ্যের কথা বলে, ভালো মতো মাথায় রাখবেন, যদি কোথাও উদ্দেশ্যের কথা বলে আপনি দেখবেন কোথায় গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কথা বলা আছে। তার মানে উদ্দেশ্য বললেই গাণিতিক শুদ্ধতা যাচাই করা, ঠিক আছে? এই প্রশ্নটাও কিন্তু যশোর বোর্ড 2024 সালে এসে গেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেমন? আচ্ছা চলেন নেক্সট প্রশ্নে। সমন্বিত ক্রয় হলো কি? দেখেন সমন্বিত ক্রয়ের যে সূত্রটা, সেই সূত্রটা কি? প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এই যে আমি লিখে দিই, ঠিক আছে? সমন্বিত ক্রয় সমান সমান, এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন সবাই। প্রারম্ভিক, আমি একটু সংক্ষেপে লিখলাম, প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়, শুধু ক্রয় না কিন্তু, নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখন দেখেন আমাদের এই কোথায় অপশনে এই কথাটা বলা আছে, ঠিক আছে? কোথায় অপশনে এই জিনিসটা দেওয়া আছে? এই যে দেখেন, প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি? গ, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো এখানে লিখছেন হচ্ছে কি ক্রয়? নিট ক্রয়। এই যে এখানে তো লিখছেন নিট ক্রয়, হ্যাঁ এখানে তো লেখা আছে কি? শুধু ক্রয়, ঠিক আছে? শুধু ক্রয় লেখা আছে, রাইট? এখানে তো লেখা আছে শুধু ক্রয়। তাহলে কি হবে? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এখানে নিট ক্রয় আপনি লিখছেন আর এখানে হচ্ছে শুধু ক্রয়। দেখেন মূল উত্তরটা হবে অবশ্যই নিট ক্রয়, অবশ্যই নিট ক্রয়। এখন যেহেতু প্রশ্নে আমাদের অপশনে নিট ক্রয় কথা বলা নাই, সেহেতু এইটা কাছাকাছি উত্তর, তাই এইটাই উত্তর, কেমন? এই নিয়ে এত মারামারি কাটাকাটি করার কোনো দরকার নাই। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে সমন্বিত ক্রয় কি। সমন্বিত ক্রয়ের সূত্রটা জাস্ট মনে রাখবেন, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মানে সমাপনী মজুত পণ্য, শেষ, ঠিক আছে? এবং এটা নিয়ে কিন্তু প্রশ্নও আছে। আচ্ছা এবার আসেন, ক্রয় খতিয়ানের জের হলো কি? ক্রয় খতিয়ানের জের কি? ক্রয় খতিয়ানের জের হলো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবকে ক্রয় খতিয়ানের জের বলে। এইখানে একটা বেসিক জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা আমি বারবার আপনাদের বলি, সেটা হচ্ছে যে দেনাদার, এই যে এগুলো মনে রাখতে হবে, দেনাদার আর একটা হলো পাওনাদার, এর কিছু নাম আছে, দেনাদার আর একটা হলো পাওনাদার। এই দেনাদারের 5টা নাম আছে, পাওনাদারেরও 4টা নাম আছে, 5টা তো না, এই পাওনাদারের 4টা নাম আছে। এইগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো থেকেও প্রশ্ন চলে আসে, ঠিক আছে? আচ্ছা তো দেখেন দেনাদারের যে 5টা নাম, সেই 5টা নাম কি? 1 নাম্বার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। 2 নাম্বার হচ্ছে বিক্রয় খতিয়ানের জের। 3 নাম্বার হচ্ছে অধমর্ণ। 4 নাম্বার হচ্ছে পুস্তক ঋণ, ঠিক আছে? পুস্তক মূল্য না কিন্তু, পুস্তক ঋণ, ঠিক আছে? আচ্ছা আর সর্বশেষ হচ্ছে দেনার আরেকটা নাম কি? ঠিক আছে, সেটা হলো আচ্ছা পাওনা, সেটা হলো পাওনা, ঠিক আছে? ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। এই যে নামগুলো, এইগুলো হচ্ছে আপনার কিসের নাম? এগুলো হলো আপনার দেনাদারের বিভিন্ন নাম,
এই নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো পাওনাদারের এরকম কিছু নাম আছে, ঠিক আছে, পাওনাদারের কিছু নাম আছে। তো পাওনাদারের নাম কোনগুলো, এই নামগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। পাওনাদারের কিছু নাম আছে, সেই নামগুলো কোনগুলো, এই যে আমি লিখে দিচ্ছি। পাওনাদারকে বলা হয় হচ্ছে প্রদেয় হিসাব, ক্রয় ক্ষতি, এটা হলো বিক্রয় খতিয়ানের জের, এটা হলো ক্রয় খতিয়ানের জের। পাওনাদারকে উত্তমর্ণ বলে, একটা হলো অধমর্ণ আর একটা হলো উত্তমর্ণ, ঠিক আছে। আর একটা এটাকে বলা হয় দেনা। দেনা মানে কিন্তু পাওনাদার, দেনা মানে কিন্তু আবার দেনাদার না, দেনা মানে হলো পাওনাদার, ঠিক আছে। আচ্ছা, এটা ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস পেয়াবল। আচ্ছা, তাহলে মূল বিষয় কি দাঁড়ালো, যে আমাদের এই দেনাদার এবং পাওনাদারের কিছু সমার্থক শব্দ আছে। এখন এই বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে এই রিলেটেড প্রশ্ন আসলে আপনি কিন্তু, এই প্রশ্নটা আসছে কিন্তু বরিশাল বোর্ড 2024 সালে, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু আপনি অবশ্যই পারবেন। দেখেন আমাদের প্রশ্নে কি বলছে, আমাদের প্রশ্নে বলছে হচ্ছে এখানে বলছে হচ্ছে ক্রয় খতিয়ানের জের, ক্রয় খতিয়ানের জের, প্রশ্নে কি বলছে, ক্রয় খতিয়ানের জের। তাহলে ক্রয় খতিয়ানের জের কোনটা, এই যে ক্রয় খতিয়ানের জের। তাহলে ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে আমাদের কি, পাওনাদার বা প্রদেয় হিসাব। তার মানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার। আই হোপ আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের একটা জিনিস খুবই এটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আপনাদের করাচ্ছি একটা, আপনারা কথা বলেন আর একটা টপিক নিয়ে, বুঝছেন। তার মানে এই ক্লাসে কোনো মনোযোগ নাই, বুঝছেন, ক্লাসে কোনো মনোযোগ নাই। আমি আপনাদের করাচ্ছি একটা জিনিস, আপনারা হচ্ছে হ্যাঁ অন্য একটা অধ্যায় বা অন্য একটা টপিক নিয়ে কথা বলতেছেন, এটা কেন রে বাবা। এই যে অধ্যায় করাচ্ছি এই অধ্যায় নিয়ে কথা বলেন, বা এই অধ্যায়ের কোনো প্রশ্ন থাকলে সেটা করেন। হ্যাঁ, আর এই রিকোয়েস্ট ফিকোয়েস্ট যেগুলো আছে এগুলো তো আপনারা ভিডিওর শেষে যে পরেও লাস্টেও কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। অনেক ইজি, ঠিক আছে, জি। আচ্ছা আসেন দেখেন, রেওয়ামিলের নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে, এটাও একটা মুখস্থ বিদ্যা টাইপের। যোগসূত্র মানে মিল বন্ধন, যোগসূত্র মানে হচ্ছে মিল বন্ধন, যে দুইটা জিনিসের মধ্যে মিল করে, ঠিক আছে। সেই দুইটা জিনিস কি, এটা একটু মনে রাখতে হবে। একটা একটা হচ্ছে খতিয়ান, আর একটা হলো আর্থিক বিবরণী। খতিয়ান এবং আর্থিক বিবরণী, ঠিক আছে, মনে রাখবেন। একটু আগে আমি লিখে দিয়েছিলাম, খতিয়ানের উদ্ধৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়, এটা একদম মুখস্থ করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। খতিয়ানের উদ্ধৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়, খতিয়ানের উদ্ধৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। তাহলে যদি দেখেন যে খতিয়ান থেকে তাহলে কি করা হচ্ছে, রেওয়ামিল প্রস্তুত করা হচ্ছে। এবং আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলেও কিন্তু রেওয়ামিল লাগে। আপনারা যারা নবম অধ্যায় করছেন, আর্থিক বিবরণী করছেন, বা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় করছেন, তারা কিন্তু জানেন যে আর্থিক বিবরণী মানেই হচ্ছে শুরুতে একটা রেওয়ামিল থাকবে। তার মানে এই যে রেওয়ামিল, এই রেওয়ামিল দুইটা পথকে মিলাই দেয় বা দুইটা জিনিসকে মিলাই দেয়। সেই দুইটা জিনিস কি, একটা হচ্ছে খতিয়ানের উদ্ধৃত্ত, আর একটা হলো আর্থিক বিবরণী। তার মানে এই দুইটা দিয়ে কি প্রস্তুত হয়, হ্যাঁ, এই দুইটা সরি এই দুইটা এই যে দুইটা জিনিস আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মনে রাখবেন। একটা হচ্ছে খতিয়ান, আর একটা হলো আর্থিক বিবরণী। এই দুইটা জিনিসের মধ্যে মিল বন্ধন বা সেতু বন্ধন কে করে, রেওয়ামিল। কেমন? আচ্ছা চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মারাত্মক গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এখন আমরা কিন্তু মোটামুটি তিনটা জিনিস জানি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সেই তিনটা জিনিস কি? আচ্ছা, যদি এক নাম্বার আপনাদের বলি, এক নাম্বার অন্তর্ভুক্ত হয় না সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় সহ সম্ভাব্য কোনো কিছুই রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সমাপনী মজুদ পণ্য প্লাস সমাপনী মণিহারি। এই দুইটা জিনিস রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। লাস্ট, এই লাস্ট এইটা একটু বেশি, ঠিক আছে, এটা একটু বেশ কয়েকটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে প্রারম্ভিক ব্যাংক
জমা অথবা ব্যাংক জমাতিরিক্ত প্রারম্ভিক হাতে নগদ অথবা নগদ তহবিল প্রারম্ভিক প্রাপ্য হিসাব অথবা প্রদেয় হিসাব। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো যে সম্ভাব্য দায় রেওয়া মিলে আসবে না, সম্ভাব্য মজুদ পণ্য সম্ভাব্য মনিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, আর এই জিনিসগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এগুলোর প্রারম্ভিক একটাও রেওয়া মিলে আসবে নয় আকারে না। ঠিক আছে, এই জিনিস কয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে। তবে এইখানে একটা জিনিস একটু ব্যতিক্রম আছে, একটা জিনিস একটু ব্যতিক্রম আছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে হলো যে এই সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মনিহারি, এটা না, শুধুমাত্র সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হলো অঙ্কে যদি মনে রাখবেন সমন্বিত ক্রয় কি ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় থাকে, এটাও আমাদের কাজে লাগবে। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় থাকলে প্রারম্ভিক মজুদ আসবে না। ঠিক আছে, কি লিখছি? অঙ্কে যদি দুইটা জিনিস থাকে, ঠিক আছে, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে হলো সমন্বিত ক্রয় আর একটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটা জিনিসের যে কোনো, এই দুইটার যদি যে কোনো একটা থাকে তখন আবার এই যেগুলো আসে না এর ভিতরে একটা জিনিস আসবে না, সেটা হচ্ছে হলো কি? প্রারম্ভিক মজুদ পণ্য, এটা আসবে না। ঠিক আছে, অলরাইট, এটা একটু মাথায় রাখতে হবে। এটা একটা ব্যতিক্রম নিয়ম, এটা একটু সামান্য একটু ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, তো রেওয়া মিলে কোনটা অন্তর্ভুক্ত হবে না? এখন আমরা কিন্তু জানি যে সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মনিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তার মানে এটা সঠিক উত্তর হবে হচ্ছে হলো সমাপনী মনিহারি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। বকেয়া বেতন, এটা অবশ্যই অন্তর্ভুক্ত হবে। বকেয়া বেতন রেওয়া মিলে ক্রেডিট দিকে যায়, কারণ এটা খরচের বকেয়া দায়। প্রারম্ভিক মজুদ পণ্য একটা খরচ, যেটা রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। অনুপার্জিত আর একটা নাম হলো অগ্রিম আয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অগ্রিম আয়। ঠিক আছে, অলরাইট, একটু মনে রাখেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, এখন এই অনুপার্জিত অগ্রিম আয়টা আমাদের জন্য একটা দায়, তো দায় অবশ্যই ক্রেডিট দিকে যাবে। ঠিক আছে, এটাও ক্রেডিট দিকে, এটাও ক্রেডিট দিকে, এটাও ক্রেডিট দিকে, আর এটা রেওয়া মিলে আসবে নয় আকারে না। সমাপনী মজুদ পণ্য সমাপনী মনিহারি রেওয়া মিলে আসে না। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই তথ্যগুলো একটু মাথায় রাখেন, এই যেগুলো আমি লিখে দিছি এইগুলো, এই রিলেটেড যে কোনো প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা যারা রেওয়া মিলে বা যে কোনো এমসিকিউ কঠিন কঠিন বলে চিল্লাপাল্লা করেন, দেখেন এইরকম সহজ প্রশ্নই আসে, এবং এই প্রশ্নটা কিন্তু অলরেডি রিপিটেড প্রশ্ন। মানে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, আবার রাজশাহী বোর্ড 2019 সালেও আসছে। কেমন? আচ্ছা, তো দেখেন, আমরা চলেন নেক্সট প্রশ্নে চলে যাই। সেটা হলো কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? একটু আগে লিখে দিছি, এই যে দেখেন, কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? দুইটা জিনিস থাকলে। এক নাম্বার কি? এক নাম্বার যদি অঙ্কে যদি কি থাকে? সমন্বিত ক্রয় থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। আরেকটা কি? অঙ্কে যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকে, তখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তো এই প্রশ্নটা ভালো মতন খেয়াল করেন। বলছে সমাপনী মজুদ থাকলে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কোনটি? সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত, বলছে হলো কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। কখন? কখন? এই যে আমি বলে দিচ্ছি, এই যে কখন, এই যে এই দুইটা সময়, এগুলো অঙ্কে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে। তাহলে আমরা একটু অঙ্কের ভিতর দেখি। প্রশ্নে বলেই দিছে শুরুতেই, সেটা হলো
যদি রেওয়া মিলে বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয় বা বিকৃত পণ্যের ব্যয় থাকে, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্কে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে বা রেওয়া মিলে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে কিংবা যদি সমন্বিত ক্রয় থাকে, তখনই অঙ্কে একমাত্র কি সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, ম্যাথ একটু পরেই করাচ্ছি, কেমন? ম্যাথ একটু পরেই সামনেই আসবে। ঠিক আছে, ম্যাথ মানে এটা হলো একদম কমপ্লিট, রেওয়া মিলে আর কিছু বাকি থাকবে না, সেইভাবে করাচ্ছি, কেমন? অলরাইট। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যদি রেওয়া মিলে বিকৃত পণ্যের ব্যয় থাকে তাহলে কি সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। দেখেন এখানে আবার উল্টা বুঝেন না, এখানে কিন্তু সমন্বিত ক্রয়ের কথা বলেনি, এখানে বলছে যদি সমন্বিত ক্রয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত না হয়, তাহলে অন্তর্ভুক্ত যদি না হয় তাহলে তো আমাদের মানে না সমন্বিত ক্রয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত না হওয়ার মানে হচ্ছে হলো রেওয়া মিলের ভিতরে সমন্বিত ক্রয় নাই। তাহলে সমন্বিত ক্রয় যদি না থাকে তাহলে তো আমরা প্রারম্ভিক মজুত পণ্যই নিব, সিম্পল কথা। ঠিক আছে, স্বাভাবিকভাবে তো আমরা প্রারম্ভিক মজুত পণ্যই নিই। যদি সমন্বিত ক্রয় থাকে তখন আমরা প্রারম্ভিক মজুত পণ্য নেই না, সমাপনী মজুত পণ্য নেই, উল্টাটা নেই, কেমন? অলরাইট, সবাই বুঝতে পারছেন? না বুঝতে পারলে জাস্ট একটু কমেন্ট করেন, দেখেন আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এখানে খালি নাম্বারটা বলেন যে স্যার এত নাম্বারটা আমি বুঝি নাই। ঠিক আছে, আমি ধাপে ধাপে, আর বেশি সময় নিব না, অল্প কয়েকটা এমসিকিউ কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? দেখেন একই টাইপের প্রশ্ন, অন্তর্ভুক্ত হয় না মানে রেওয়া মিলে আসবে না কোনটা। একটু আগে লিখে দিচ্ছি কোনগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স মানে হচ্ছে হলো ব্যাংক জমা, ব্যাংক ব্যালেন্স মানে হলো ব্যাংক জমা, ব্যাংকে জমা রেওয়া মিলে ডেবিট দিকে আসে, কিন্তু প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এই যে এখনই আমি দেখাই দিচ্ছি, এই যে লিখিয়ে দিচ্ছি, এই যে প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, এই যে এই কয়টা আইটেমই, এই জাস্ট এই তিনটা বক্স মনে রাখবেন, এই তিনটা বক্স রেওয়া মিলে কখনো অন্তর্ভুক্ত হবে না, কেমন? অলরাইট, তাহলে ব্যাংক ব্যালেন্স মানে হচ্ছে ব্যাংক জমা, যেহেতু এটা প্রারম্ভিক আছে, প্রারম্ভিকটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, আর বাকিগুলো তো সমাপনী নগদ তহবিল একটা সম্পদ, সম্পদ অবশ্যই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, এটা ডেবিট দিকে যাবে। সমাপনী ব্যাংক জমা, এটা তো রেওয়া মিলে আসবেই, কারণ সমাপনী ব্যাংক জমা একটা সম্পদ, এটাও ডেবিট দিকে যাবে। ঠিক আছে, তারপর প্রারম্ভিক মজুত পণ্য, এটা একটা খরচ, খরচ ধরে এটা ডেবিট দিকে যাবে। তার মানে প্রত্যেকটা রেওয়া মিলে আসবে, এটাও আসবে, এটাও আসবে। হ্যাঁ, শুধু আসবে না কোনটা? প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা প্রারম্ভিক ব্যাংক জমা। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। দেখেন দেখেন প্রশ্নে কি চাইছে, এটা সবসময় প্রশ্নের শেষে দিবে, প্রশ্নে যেটা চাই সেটা প্রশ্নের শেষে দেয়। এখানে কি বলছে, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। কি প্রশ্ন চাইছে? সমন্বিত ক্রয়, কি ক্রয়? সমন্বিত ক্রয় কত হবে? সমন্বিত ক্রয় কত হবে? সমন্বিত ক্রয় কত? এখন সমন্বিত ক্রয়ের সূত্র কি? সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে, একটু আগে লিখে দিছি, প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। ঠিক আছে, আমি একটু সূত্রটা লিখে দিই, লিখে লিখে করাই দিই। সমন্বিত ক্রয় প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখন আসেন অঙ্কের ভিতর প্রারম্ভিক মজুদ কত টাকা দেওয়া আছে, এই যে সুন্দর মতন দিয়ে দিছে অঙ্কে। প্রারম্ভিক মজুদ হচ্ছে আমার 25,000 টাকা। কত টাকা? 25,000 টাকা। তাহলে আমরা এখানে সুন্দর মতন লিখবো 25,000 টাকা। প্রারম্ভিক মজুদ 25,000 টাকা প্লাস নিট ক্রয়। এখন অঙ্কের ভিতরে দেখেন, অঙ্কের ভিতরে ক্রয় দেওয়া আছে কত টাকা? ক্রয় দেওয়া আছে হচ্ছে 1,50,000 টাকা। তাহলে অঙ্কের ভিতরে যেটা ক্রয়ের সঙ্গে যোগ বিয়োগ করার যদি কোনো কিছু না থাকে, মানে ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এগুলো যদি বিয়োগ করার না থাকে, অলিখিত ক্রয় যোগ দেওয়ার না থাকে, তাহলে আমরা ওই যেটা ক্রয় এটাকে নিট ক্রয় ধরে নিব। তার মানে এটাই আমাদের নিট ক্রয়। যদি অঙ্কে শুধু ক্রয় থাকে ওইটাই আমাদের নিট ক্রয়। আবার বলতেছি, অঙ্কে যদি শুধু ক্রয় থাকে ওইটাই আমাদের নিট ক্রয়। অঙ্কে যদি শুধু ক্রয় থাকে ওইটা আমাদের নিট ক্রয়। অঙ্কে যদি শুধু ক্রয় থাকে ওইটা আমাদের নিট ক্রয়।
তার মানে নিট ক্রয় কত টাকা? 1,50,000 টাকা মাইনাস সমাপনী মজুত পণ্য যদি থাকে নিব, না থাকলে নিব না। অঙ্কের ভিতরে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য। এই যে সমাপনী মজুত পণ্য বা অবিকৃত পণ্য কত টাকা? 30,000 টাকা। সমাপনী মজুত পণ্য কত টাকা? 30,000 টাকা। তাহলে আমরা এখানে 30,000 টাকা বিয়োগ দিয়ে দিতে পারি। তাহলে 25,000 আর 1,50,000 যোগ দিলে হচ্ছে 1,75,000। 1,75,000 থেকে 30,000 গেলে থাকে হচ্ছে 1,45,000। ঠিক আছে, 1,45,000। তাহলে উত্তরে 1,45,000 কই আছে? এই যে খ দাগে আছে। তার মানে সঠিক উত্তর হলো 1,45,000 টাকা। অলরাইট, কারো কোনো সমস্যা আছে? এই যে সমন্বিত ক্রয়ের যে সূত্রটা একটু আগে আপনাদের লিখে দিয়েছে, যে অনেকেই সঠিক উত্তর বলেছেন। জি, যারা সঠিক বলেছেন সবারটাই ঠিক হয়েছে। ঠিক আছে, সবারটাই ঠিক হয়েছে। ঠিক আছে, একদম দেখেন সমন্বিত ক্রয়, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারতেছেন আপনারা। ঠিক আছে, আচ্ছা আসেন পরের কোশ্চেনে চলে যাই। রেওয়া মিলে ডেবিট জেরের ঘরে দেখানো হয়। দেখেন রেওয়া মিলে ডেবিট পাশে কি কি দেখানো হয়, আমরা কিন্তু একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? সম্পত্তি, খরচ, এই একটা সূত্র দিয়ে আপনি সব রেওয়া মিল করতে পারবেন। খরচ এবং উত্তোলন, এই তিনটা আইটেম রেওয়া মিলে কোন দিকে যাবে? এই তিনটা আইটেম রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। কোন দিকে যাবে? এই তিনটা আইটেম রেওয়া মিলে ডেবিট দিকে যাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আয়, দায়, মূলধন। এই তিনটা আইটেম কোথায় যাবে? এই তিনটা আইটেম রেওয়া মিলে, ঠিক আছে, এই তিনটা আইটেম রেওয়া মিলে কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। কোন দিকে? ক্রেডিট দিকে যাবে। ঠিক আছে, জাস্ট এটা হলো সূত্র, এটা হলো একদম সূত্র, এটা মুখস্থ করবেন। এটা ছাড়া আপনি কোনো রেওয়া মিলি করতে পারবেন না। এই সূত্রটা আপনাকে একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, সম্পত্তি, খরচ, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। এটা বরিশাল বোর্ড 2024 সালে এসে গেছে। সম্পত্তি, খরচ, উত্তোলন, ডেবিট, আয়, দায়, মূলধন, ক্রেডিট। এখন এখানে বলছে রেওয়া মিলের ডেবিট ঘরে দেখানো, রেওয়া মিলের ডেবিট জেরের ঘরে দেখানো হয় কোনগুলো? হ্যাঁ, এটা একটা বহুপদী প্রশ্ন। তো আমরা যদি দেখি সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এটা তো দেখানো হয়ই। সম্পত্তি, ব্যয়, উত্তোলন এটা ডেবিট দিকে দেখানো হয়। আরেকটা হচ্ছে ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, বকেয়া আয়, এটাও রেওয়া মিলে ডেবিট দিকে দেখানো হয়। কারণ ব্যাংক জমা একটা সম্পদ, এটা ডেবিট দিকে যায়। প্রাপ্য হিসাব একটা সম্পদ, প্রাপ্য হিসাব মানে দেনাদার, এটাও সম্পদ, এটা ডেবিট দিকে যায়। বকেয়া, সকল প্রকার আয়ের বকেয়া, চলতি সম্পদ, এটাও ডেবিট দিকে যাবে। কিন্তু এইটা আসবে না। এইটা আসবে না। কেন আসবে না? কারণ নগদ, ব্যাংক জমাতিরিক্ত, প্রাপ্য হিসাব। তো দেখেন নগদ ডেবিট দিকে যায়, এই প্রাপ্য হিসাবে ডেবিট, কিন্তু এই ব্যাংক জমাতিরিক্ত এইটা হচ্ছে আমাদের জন্য একটা দায়। তাহলে এইটা যাবে হচ্ছে ক্রেডিট দিকে। দায় অবশ্যই যাবে কোন দিকে? ক্রেডিট দিকে। সুতরাং এইটা তাহলে আর আসবে না, এই সেটটা আসবে না, এই 2 নাম্বারটা বাদ। তাহলে কোনটা কোনটা আসতেছে? 1 নাম্বার আর 3 নাম্বার। তাহলে 1 আর 3 কই আছে? 1 আর 3 আছে খতে। তার মানে সঠিক উত্তর হলো খ। অলরাইট, তাহলে এইটা হচ্ছে আমাদের ডেবিট জেরে, মানে ডেবিট জেরের ঘরে দেখানো হয় এইভাবে। দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, কেমন? ঠিক আছে, আচ্ছা স্যার আমাদের রেওয়া মিলের কিছু এন্ট্রি এখনো বুঝতে প্রবলেম আছে। আচ্ছা, যে কোনো প্রবলেম আপনারা আপনাদের যে মানে আপনাদের যে মধুর বিদ্যালয় যে ফেসবুক মানে যে গ্রুপটা আছে, মধুর বিদ্যালয় ফেসবুক গ্রুপ, তো ওই গ্রুপে আপনারা যুক্ত ওখানে তো পোস্ট করতে পারেন। ওখানে তো অলরেডি 6-7 স্টুডেন্ট আছে। তো একজন একজনকে হেল্প করবেন। আপনারা না পারলে আমি সময় পাইলে আমি যে ওইখানে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবে। এই তো এভাবেই তো একজন একজনকে কোঅপারেট করবে, একজন একজনকে জানাবে। হ্যাঁ, একজন শিখবে, একজন জানায় আনন্দ পাবে, একজন শিখে আনন্দ পাবে। এইটা পড়াশোনার মেইন উদ্দেশ্যই তো এই আনন্দ। পড়াশোনা তো করে মানুষজন আনন্দের জন্য। ঠিক আছে, পড়াশোনার যতগুলো উদ্দেশ্য বা যতগুলো কারণ, তার ভিতরে একটা কারণ, প্রধান কারণ না, তবে একটা কারণ হচ্ছে আনন্দ পাওয়া। ঠিক আছে, এইটা তো এইভাবেই তো হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই ইনশাল্লাহ। আসেন,
নিচের কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়? দেখেন এটা আমি গত ক্লাসে অনেক এইসব টপিক নিয়ে আলোচনা করছি। ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে, বুঝছেন? কিন্তু রেওয়া মিল মিলে যাবে, কিন্তু অঙ্কে কি থাকবে, মানে মানে ভুল থাকা সত্ত্বেও, বুঝছেন? কিন্তু ভুল থাকা সত্ত্বেও অঙ্কে ভুল থাকবে, তারপরও রেওয়া মিল মিলে যাবে। অঙ্কে ভুল থাকবে, তারপরও রেওয়া মিল কি মিলে যাবে। বলেন তো এটা কোন ধরনের ভুল? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন এটা কোন ধরনের ভুল? রেওয়া মিলে ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়, এটা কোন ধরনের ভুল? ঠিক আছে, আমি একটু বেসিক সহ লিখে দেই, ঠিক আছে? যারা নতুন দেখবেন তাদের জন্য অনেক হেল্প হবে। দেখেন রেওয়া মিলের যে ভুলগুলো, ঠিক আছে, রেওয়া মিলের যে ভুল, এই ভুলগুলো হচ্ছে হলো দুই ধরনের। একটা হচ্ছে হলো এক ধরনের ভুল রেওয়া মিলে ধরা পড়ে, আরেক ধরনের ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। এক ধরনের ভুল হচ্ছে হলো ধরা পড়ে, মানে এক ধরনের চোর ধরা পড়ে, আর এক ধরনের চোর কি ধরা পড়ে না। তো এই যে ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, এই ভুলগুলো আবার দুই প্রকার, ঠিক আছে? একটা হলো নীতিগত ভুল, মনে রাখবেন, নীতিগত ভুল, ঠিক আছে? একটা হলো নীতিগত ভুল, আর একটা হলো করণিক ভুল। এই বেসিক গুলো, এই যে এগুলো আপনি যদি খাতায় নোট না করে রাখেন বাবা, তাইলে তো আর হইলো না জিনিসটা। তাহলে এত কষ্ট করে আমারও ক্লাস করার দরকার নাই, আপনারাও অহেতুক সময় দিচ্ছেন, ঠিক আছে? এগুলো একটু খাতায় নোট করে রাখবেন, এগুলো অ্যাডমিশনে খুবই কাজে লাগবে। অ্যাডমিশনে যে আপনি আমার থ্যাংক ইউ দিবেন যে স্যার আমার বেসিক বুঝাই দিছে। তো রেওয়া মিলে ধরা পড়ে না যে ভুলগুলো, ঠিক আছে, যে ভুলগুলো তার ভিতরে একটা হলো নীতিগত ভুল আর একটা হলো করণিক ভুল। নীতিগত ভুল কোনগুলো মনে রাখতে হবে? নীতিগত ভুল হচ্ছে হলো মুনাফা, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, মুনাফা জাতীয় যে লেনদেনগুলো, এই মুনাফা জাতীয় লেনদেনকে কেউ যদি মূলধন জাতীয় লেনদেন বলে, মুনাফা জাতীয় লেনদেনকে কেউ যদি কি বলে, মূলধন জাতীয়, কিংবা মূলধন জাতীয় লেনদেনকে, মূলধন জাতীয় যে লেনদেন, এই লেনদেনগুলোকে কেউ যদি মুনাফা জাতীয় লেনদেন বলে, কি জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন বলে, তখন সেটা হচ্ছে হলো নীতিগত ভুল। এই যে সিম্পল বিষয়। এই এবং এই টপিকটাতে এত গুরুত্বপূর্ণ, এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, হিউজ পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। এই যে একটু পরেই দেখবেন, এই যে নীতিগত ভুল থেকে প্রশ্ন এসে বসে রয়েছে। আপনি টেস্ট পেপার সলভ করতে যান, দেখেন কি পরিমাণ, মানে এই একটা টপিক থেকে প্রশ্ন আসছে, এই নীতিগত ভুল থেকে কি পরিমাণ এমসিকিউ আসছে এবং কি পরিমাণ বোর্ডে আসছে এবং কোন বোর্ডে আসে নাই, খালি সেটা দেখেন আর সেটা বলেন। তো এইটা, আর এই করণিক ভুল হচ্ছে হলো চার ধরনের, এটা একটু মাথায় রাখতে হবে। করণিক ভুল হলো কয় ধরনের? চার ধরনের। কেমন? এক নাম্বার হচ্ছে হলো বেদাখিলার ভুল। দুই নাম্বার হচ্ছে হলো লেখার ভুল। তিন নাম্বার হচ্ছে হলো তিন নাম্বার হচ্ছে হলো বাদ পড়ার ভুল। উল্টাপাল্টা হইলে অসুবিধা না। চার নাম্বার হচ্ছে হলো এটা হলো পরিপূরক ভুল। এটা অনেক গুরুত্বপূর্ণ, পরিপূরক ভুল। তো এই চার প্রকার ভুলই খুবই গুরুত্বপূর্ণ। এই ভুলগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার থাকতে হবে, এই যে এইগুলো সম্পর্কে একদম স্পষ্ট ধারণা রাখতে হবে।
এই যে কোনটা কোনটা হচ্ছে হলো বেদাখিলার ভুল, কোনটা হচ্ছে হলো লেখার ভুল, কোনটা বাদ পড়ার ভুল, কোনটা পরিপূরক ভুল, আমি গত ক্লাসে কিন্তু এই টপিকগুলো আলোচনা করছি। ঠিক আছে, এখন দেখেন এই নীতিগত ভুল এটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, করণিক ভুল এটাও রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তার মানে এখানে সঠিক উত্তর আছে কিন্তু বাবারা দুইটাই প্রশ্নে। ঠিক আছে, সঠিক উত্তর আছে করণিক ভুল যেগুলো এগুলো রেওয়া মিলে ধরা পড়ে না, আর নীতিগত ভুল যেটা এটাও রেওয়া মিলে ধরা পড়ে না। এই যে এটা ময়মনসিংহ বোর্ড এবং রাজশাহী বোর্ড 21 সালে এসে গেছে, ময়মনসিংহ বোর্ড এবং রাজশাহী বোর্ড 21 সালে এসে গেছে। এখন সঠিক উত্তর তো দুইটা, এখন আমি কি এমসিকিউতে দুইটা দাগাবো? কোনোদিনই না। ঠিক আছে, অবশ্যই অবশ্যই উত্তর একটা দাগাবো। এখন স্যার কোনটা দাগাবো? উত্তর তো আমাদের এই যে ক যেটা এটাও সঠিক, আর এই যে ঘ যেটা এটাও সঠিক। তাহলে এখন আমি কোনটা দাগাবোটা কোনটা? এক্ষেত্রে তোমার যেটা ভালো লাগে সেইটা দাগাবা, বাট কথা একটা, দুইটা দাগানো যাবে না। দুইটা দাগাইলেই কিন্তু 100% কেটে দিবে, এটা নিয়ে নো ডাউট। কারণ তোমাদের খাতা দেখবে ওএমআর মেশিনে, ওএমআর মেশিন কিন্তু আর ওইটা বোঝে না যে তুমি তুমি কোনটা সঠিক দেখাচ্ছ। ওএমআর মেশিনে তো উত্তর আগের থেকে সেট করা থাকে। তোমার প্রশ্নটা, তোমার এই এমসিকিউ গুলো রিড করবে একটা ওএমআর একটা মেশিন, সুতরাং ও তো আর এটা বোঝে না যে এটা দুইটা সঠিক, তার মানে যে কোনো একটা দাগালি হবে। ওরে তো একটা নির্দিষ্ট মানে সংখ্যা দিয়ে দিছে, যে মনে করো ওইখানে নির্দিষ্ট সংখ্যা দিছে ঘ। এখন তুমি যদি মনে করো এখানে মনে করো দুইটা দাগাই রাখো, তখন কিন্তু ওইটা বাদ দিয়ে দিবে। এটা অনেকেই বলে যে মার্ক পাওয়া যায় ভুল মানে ভুল দাগানোর পরে সঠিকটা দাগাই দিলে, বা দুইটা তিনটা দাগাই দিলে, বা দুইটা এমসিকিউ এই যে গোল পূরণ করো না তোমরা, মনে করো একটা ক, মনে করো একটা ক, এই যে এটা গোল পূরণ করবে, একটা খ, একটা গ, আর একটা মনে করো এই যে ঘ। এখন তোমরা কি করো? আচ্ছা স্যার সঠিক উত্তর হচ্ছে হলো ক, এই ক দাগাই ফেলছি। আচ্ছা এটা হলো ক। এখন কিছুক্ষণ পর্যায়ে মনে হচ্ছে, মনে করো স্যার মনে করো সঠিক উত্তর হচ্ছে হলো ঘ, এখন তুমি ভুলে ক দাগাই ফেলছো। এখন কি করবা? এখন কি করবা? কিছু করার নাই, এটা মেনে নিতে হবে যে ওইটা তোমার কাইটা 0 দিবে, ওইখানে কোনো মার্ক দিবে না। ঠিক আছে, এখন অনেক স্যাররাও বলে অনেক সময় যে এটা ঘ দাগাই দিবা, কিন্তু এটা আসলে মার্ক পাওয়া যায় না। সঠিকটা পরে দাগাইলেও মার্ক পাওয়া যায়, কারণ তুমি ওই যে প্রথমে ভুল দাগাই ফেছো। এই জন্য ভুল মানে দাগানোর আগে চিন্তা করবা, একদম দরকার হলে প্রয়োজনে 2বার চিন্তা করবা, 3বার চিন্তা করবা, বারবার পড়বা, ভালো মতন ব্রেন স্টর্মিং করবা, তারপরে যে একদম যেটা সঠিক মনে হবে সেটা দাগাবা। ঠিক আছে, আগে দাগ, ওই যে বলে না করিয়া করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। হ্যাঁ, মানে ভাবিয়া দাগাইও, দাগাইয়া ভাবিও না। ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা, তো এখানে সঠিক উত্তর যেহেতু দুইটা, তুমি যে কোনো একটা দাগাবা। তুমি এখানে ক দাগাইলেও 100% হবে, আর যদি ঘ দাগাও তাও 100% হবে, কিন্তু দুইটা দাগানো যাবে না, অবশ্যই দুইটা দাগানো যাবে না, একটা দাগাইতে হবে। অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে নিচের কোন ভুল থাকা সত্ত্বেও, নীতিগত ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যায়, করণিক ভুল হইলেও রেওয়া মিল মিলে যায়। যন্ত্রপাতির সংস্থাপন মজুরি, দেখো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি তোমাকে 3 টেস্টার দিয়ে দিলাম এই প্রশ্নটায়, মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা যদি তুমি বুঝো, এই প্রশ্নটা যদি তুমি বুঝো, তাহলে তুমি অনেক কিছুই বুঝা যাবে, এবং এই টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং ক দাগে তুমি যখন সৃজনশীল করো, সৃজনশীল ক দাগেও এই প্রশ্নটা আসে অনেক সময়। ঠিক আছে, অনেক সময় কি মোস্ট অফ দ্য টাইম এই কোশ্চেনটাই আসে, গত ক্লাসেও বলছি। সেটা হচ্ছে, দেখো প্রশ্নে কি বলছে, যন্ত্রপাতির সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে কি করছে? মজুরি হিসাবের ভিতরে ডেবিট করা হয়েছে। তাহলে এখন জিনিসটা বোঝো, এটা কোন জাতীয় ভুল? এটা কোন জাতীয় ভুল? দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23 সালে, বরিশাল বোর্ড 19 সালে। এটা কোন জাতীয় ভুল? এখন দেখো, যন্ত্রপাতির সংস্থাপন মজুরি, এইটার জাবেদা কি আগে সেটা বলো। যন্ত্রপাতির সংস্থাপন মজুরির জাবেদা হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এইটাই সঠিক জাবেদা, এর জাবেদা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আর তোমরা যদি এছাড়া যেটা জাবেদায় দিবে সেটাই ভুল। তাহলে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, এখন বলতে পারো স্যার যন্ত্রপাতির সংস্থাপন মজুরি দিছে, মজুরি একটা ব্যয়, সুতরাং যন্ত্রপাতির সংস্থাপন মজুরি, এইটা অনেকে মজুরি হিসাব ডেবিট লেখে। ঠিক আছে, যেমন এখানে ভুলে মজুরি হিসাব ডেবিট করে ফেলছে, তার মানে ওরা যন্ত্রপাতি না লিখে ভুলে কি লিখছে? ভুলে মনে করো ওরা মজুরি হিসাব ডেবিট করছে, মজুরি হিসাবকে ডেবিট করছে। তাহলে এটা তো একটা ডাহা ভুল। এখন তোমরা বলতে পারো স্যার এখানে তো যন্ত্রপাতির সংস্থাপন মজুরি হিসাব, তাহলে এখানে তো মজুরি হিসাবে ডেবিট হবে। জি না বাবা,
মনে রাখতে হবে স্থায়ী সম্পদের পিছনে যে ব্যয় করা হয় সেটাকে স্থায়ী সম্পদ নামেই লিখতে হয়। ঠিক আছে, এই যে আমি এটা লিখে দিই, খাতায় একটু নোট রাখো, সেটা হলো স্থায়ী সম্পদের সম্পদ ক্রয়ের পর, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখো। স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয়ের পরে যত খরচ হবে সব স্থায়ী সম্পদ নামে লিখতে হবে। সবাই নোট রাখো কথাটা। স্থায়ী সম্পদ ক্রয়ের পরে এর পিছনে যত ব্যয় হবে, তুমি একটা স্থায়ী সম্পদ কিনছো, মনে করো তুমি একটা মেশিন কিনছো, ঠিক আছে, এখন এই মেশিন কেনার পরে ওর পিছনে তোমার আমদানি শুল্ক দেওয়া লাগতে পারে, ওইটার পিছনে তোমার কি বলে, ওইটার পিছনে তোমার হচ্ছে গিয়ে হলো মজুরি, মানে তোমার ওইটার পিছনে মজুরি খরচ দেওয়া লাগতে পারে, ওইটার পিছনে তোমার আমদানি শুল্ক পরিশোধ করতে হইতে পারে, ওইটার পিছনে সংস্থাপন ব্যয় দেওয়া লাগতে পারে। তো একটা স্থায়ী সম্পদ কেনার পরে ওটাকে ব্যবহার উপযোগী করার আগ পর্যন্ত ওর পিছনে যত ব্যয় হয়, এই ব্যয়টা আমাদের জন্য স্থায়ী সম্পদ নামে লিখতে হয়, কারণ এটা একটা মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় ব্যয়। কারণ কি, ধরো এখানে একটা যন্ত্রপাতি তুমি কিনছো, এই যন্ত্রপাতিকে তুমি প্রত্যেকদিন সংস্থাপন করবা। এই যে আমাদের এই বোর্ডটা আমরা কিনে নিয়ে আসছি, এটাকে আমরা প্রত্যেকদিন সেট আপ করছি, এটা ওই ঢাকা থেকে লোক আসছে, একদিনে সেট আপ করে দিয়ে চলে গেছে, একবারই হয়েছে। আমি ওনাকে হয়তো দেখা গেলো 500 টাকা দিছি, তাহলে এই যে সংস্থাপন করার জন্য টাকা দিছে, এই টাকাটা আজকে দিছে, আবার কবে না কবে দেবো, আর যদি কোনো সময় এটা নষ্ট হয় তখন যাই দিব, এখন তো আর দিচ্ছি না। তার মানে এই ব্যয়গুলো হচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে, এই যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় এগুলো রেগুলার হয় না, যন্ত্রপাতি তো আমি মাঝে মাঝে কিনি, একটা একটা 1 কোটি টাকার যন্ত্র বা একটা 5 কোটি টাকার যন্ত্র বা একটা 20 কোটি টাকার যন্ত্রপাতি তুমি কি প্রত্যেকদিন কিনবা? কিনবা না, মাঝে মাঝে কিনবা। এই কিনছো দেখা গেলো আবার 20 বছর পর একবার কিনবা, তাহলে এটা একটা মূলধন জাতীয় লেনদেন। কারণ তুমি মেশিনও যেমন মাঝে মাঝে কিনবা, ওর পিছনে সংস্থাপন ব্যয় তুমি ওই একবারই করবা, মাঝে মাঝেই করবা, সুতরাং এটা মূলধন জাতীয় লেনদেন। যে লেনদেনগুলো অনিয়মিত সেগুলোই মূলধন জাতীয় লেনদেন। এবার তাহলে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়কে আমরা যখন যন্ত্রপাতি হিসাব লিখবো, তখন এটা হবে হচ্ছে একটা, এটা হলো আমাদের এটা এই যে যন্ত্রপাতি হিসাব, এটা মূলত আমাদের মূলধন জাতীয়, মূলধন জাতীয়। কিন্তু এই মূলধন জাতীয় আমি না লিখে কি করছি, আমি ভুলে এখানে আন্দাজে কি লিখে ফেলছি, আমি আন্দাজে লিখে ফেলাইছি এই যে মজুরি হিসাব। তাহলে মজুরি হিসাব হচ্ছে আমাদের কি হিসাব বলো, মজুরি হিসাব হলো আমাদের মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়। তার মানে এই মজুরিটা হলো তোমার মুনাফা জাতীয়, আর এই যন্ত্রপাতি এটা হলো তোমার মূলধন জাতীয়। জিনিসটা বুঝো কিন্তু, তাহলে তুমি একটা মূলধন জাতীয় লেনদেনকে বুঝো, কিন্তু তুমি একটা মূলধন জাতীয় লেনদেনকে, এই যে তুমি একটা মূলধন জাতীয় লেনদেনকে তুমি মুনাফা জাতীয় লেনদেনে লিখে ফেলেছো। আর আমরা জানি মূলধন জাতীয় লেনদেনকে, এই যে আগের এমসিকিউটা দেখো, এই যে আমরা মূলধন জাতীয় লেনদেনকে, এই যে মূলধন জাতীয় লেনদেনকে আমরা যদি মুনাফা জাতীয় লেনদেন বলি, তখন সেটা নীতিগত ভুল হয়ে যায়। তার মানে এটা 100% নীতিগত ভুল। ঠিক আছে, এটা হচ্ছে কি ভুল, নীতিগত ভুল। এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে এই জন্য আমি এত ডিটেইল আলোচনা করছি, এত ডিটেইল আলোচনা করছি। ঠিক আছে, যন্ত্রপাতির মেরামত খরচ কোন ধরনের ব্যয়? যন্ত্রপাতির মেরামত খরচ মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, কারণ যে কোনো প্রকার মেরামত খরচ, রিপেয়ার কস্ট, এটা মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, অলরাইট। হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংগঠিত হয় তাকে কি ভুল বলে? এটা মুখস্থ করবা। হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল হয়, মানে হিসাব সংক্রান্ত যে, মানে তুমি একটা ভুল করে ফেলছো, হিসাবের নীতির বাইরে যে একটা
এখন কি কথা শুনতে পাচ্ছ তোমরা? একটু দ্রুত কমেন্টে জানাও এখন কথা শোনা যাচ্ছে কিনা, সবাই একটু দ্রুত বলো। আচ্ছা, সাউন্ড একটু কম শোনা গেল, তোমরা একটু সমন্বয় করে নিও, ঠিক আছে? তার মানে নিচের কোন ভুলের ফলে রেওয়া মিল মিলে যাবে? ও আচ্ছা সরি, এখানে আমরা কোন পর্যন্ত ছিলাম জানো? যে তার মানে সঠিক হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? নীতিগত ভুল। তার মানে সঠিক উত্তর হচ্ছে হলো গ। দেখো 328-এর জায়গায়, দেখো এবার এই ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলো দেখো, ছোট ছোট এমসিকিউ। 328-এর জায়গায় 328-এর জায়গায় 382 লিখলে কি ধরনের ভুল? আমরা জানি সংখ্যায় যদি কম বেশি করে, ঠিক আছে, সংখ্যায় যদি কম বেশি করে মানে টাকার অ্যামাউন্টে যদি কম বেশি হয় তখন এটাকে আমরা লেখার ভুল বলি। কিসের ভুল? লেখার ভুল। তার মানে 100% এটা কিসের ভুল? লেখার ভুল, ঠিক আছে? যদি সংখ্যায় এক পিস করে তাহলে এটাকে আমরা কি ভুল বলবো? লেখার ভুল। কেমন? তার মানে এটা হচ্ছে হলো লেখার ভুল। টাকার অ্যামাউন্টে যদি বেশি কম লেখে তখন সেটাকে আমরা লেখার ভুল বলি। হ্যাঁ, নীতিগত ভুল কোনটা? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় লেনদেনকে যদি মুনাফা জাতীয় লেনদেন বলে, কিংবা মুনাফা জাতীয় লেনদেনকে যদি মূলধন জাতীয় লেনদেন বলে তখন সেটা নীতিগত ভুল। বাদ পড়ার ভুল মানে হচ্ছে কোন একটা লেনদেন যখন খতিয়ান যখন লেনদেন হিসাবে শনাক্ত করা হয়েছে তখন এটা জাবেদা দাখিলেই দেওয়া হয় নাই, তাহলে যেটার জাবেদা দেওয়া হয় না, জাবেদা দিতেই বাদ পড়ছে, সেটার খতিয়ানও তৈরি হয় নাই, সুতরাং ওইটা রেওয়া মিলে আমার কোনো প্রভাবই ফেলবে না। তার মানে এটা হলো বাদ পড়ার ভুল। মানে জাবেদার সময় যদি কোনো এন্ট্রি বাদ পড়ে যায় তখন সেটা বাদ পড়ার ভুল। পরিপূরক ভুল কোনটা? একটা ভুল দিয়ে যদি আরেকটা ভুল সঠিক হয়ে যায় তখন সেটাকে আমরা বলি পরিপূরক ভুল। তার মানে যদি টাকার অ্যামাউন্টে কোনো গন্ডগোল হয়, দেখো এখানে টাকার অ্যামাউন্ট দুটো কিন্তু সিমিলার, ঠিক আছে? 328-এর জায়গায় কি লিখে ফেলছে? 382 লিখে ফেলছে, তাহলে এই ধরনের ভুলকে আমরা বলবো লেখার ভুল। টাকার অঙ্কের ভুলকে আমরা লেখার ভুল বলবো। টাকার অঙ্কের ভুলকে, এটা আমি লিখে দিচ্ছি, টাকার অঙ্কের ভুলকে, টাকার অঙ্কে প্লাস বা মাইনাস, ঠিক আছে? মনে রাখবা টাকার অঙ্কে প্লাস বা মাইনাস হইলে তখন সেটাকে কি ভুল বলবা? তখন সেটাকে বলবা হচ্ছে হলো নীতিগত ভুল, সরি লেখার ভুল, এক্সট্রিমলি সরি, তখন সেটাকে বলবো লেখার ভুল। টাকার অঙ্কে প্লাস মাইনাস হইলে, টাকার অঙ্কে প্লাস মাইনাস হইলে তখন সেটাকে বলবা হচ্ছে হলো লেখার ভুল। টাকার অঙ্কে প্লাস মাইনাস হইলে তখন সেটাকে বলবা লেখার ভুল, ঠিক আছে? রেওয়া মিলে কোন ভুলগুলো ধরা পড়ে? যখন হচ্ছে হলো তোমার দুই পাশের এক পাশে অ্যামাউন্ট বড় লেখা হয়, ডেবিট পাশে অ্যামাউন্ট বড় লেখা হয়, ক্রেডিট পাশে ছোট লেখা হয়, কিংবা ক্রেডিট পাশে বড় লেখা হয়, ডেবিট পাশে অ্যামাউন্ট ছোট লেখা হয়, তখনই ওই ভুলটা রেওয়া মিলে ধরা পড়ে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। পুরাতন আসবাবপত্র বিক্রয়, ভালো মতন বুঝো, পুরাতন আসবাবপত্র বিক্রয়। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয়ের জাবেদা কি আগে সেটা বলো। পুরাতন আসবাবপত্র বিক্রি করলে নগদ টাকা আসে, সো নগদান হিসাব ডেবিট। যে কোনো পুরাতন আসবাবপত্র বিক্রি করলে নগদ টাকা আসবে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আসবাবপত্র বিক্রি করতেছে সেহেতু আসবাবপত্র নামক সম্পদ হ্রাস পাচ্ছে, আসবাবপত্রটা চলে যাচ্ছে, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এইটাই সঠিক জাবেদা। কিন্তু এখানে ভুলে কি করছে? ভুলে করছে হচ্ছে হলো, দেখো এখানে কি করছে, ভুলটা কি করছে, যে আসবাবপত্র হিসাব ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবে ক্রেডিট করে ফেলছে। তাহলে এটা কোন ধরনের ভুল? তাহলে এই আসবাবপত্র ক্রেডিট না লিখে কারে ক্রেডিট করছে? বিক্রয় হিসাবে ক্রেডিট করছে। এখন এটা কি একটা ভুল না? তাহলে এটা কি ভুল? দেখো আসবাবপত্র এটা আমাদের জন্য একটা কি জাতীয় লেনদেন? আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র আমাদের জন্য একটা মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন। আর এই বিক্রয়টা আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত হয়, আর আসবাবপত্র কিন্তু আমরা প্রত্যেকদিন বিক্রি করি, এটা মাঝে মাঝে অনিয়মিত, মাঝে মাঝে বিক্রি করি, সুতরাং এটা মূলধন জাতীয়। আর পণ্য বিক্রয় এটা আমরা সবসময় করি, তার মানে এটা আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন। কেমন? মুনাফা জাতীয়। তার মানে এখানে আমরা কি করতেছি? সেই আগের একই জিনিস, যে আমরা একটা মুনাফা জাতীয় লেনদেনকে কি করতেছি? একটা মূলধন জাতীয় লেনদেনে আমরা লিখে ফেলতেছি। তার মানে এটা কি ভুল? এটা 100% আমাদের নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। তার মানে সঠিক উত্তর হচ্ছে হবে নীতিগত ভুল, ঠিক আছে? একটু আগে যেটা করছি সেটা দেখো, এটাও কিন্তু সিলেট বোর্ড 2024 সালে আসছে, সিলেট বোর্ড 2024 সালে আসছে, ঠিক আছে? তো দেখো এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা পাবা। আমরা অনেকটা শেষের দিকে চলে আসছি। রেওয়া মিলে ধরা পড়ে না, ভালো মতন বুঝো, রেওয়া মিলে ধরা পড়ে না। কোন ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে না? দেখো আমরা একটু অপশনের দিকে খেয়াল করি। আমরা জানি
নীতিগত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, বাদ পড়ার ভুলও রেওয়া মিলে ধরা পড়ে না, পরিপূরক ভুলও রেওয়া মিলে ধরা পড়ে না। তার মানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো 1 2 3। তার মানে সঠিক উত্তর হলো ঘ। সঠিক উত্তর কি? ঘ। তার মানে বাদ পড়ার ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, নীতিগত ভুলও রেওয়া মিলে ধরা পড়ে না, পরিপূরক ভুলও রেওয়া মিলে ধরা পড়ে না, এর কোনোটাই রেওয়া মিলে ধরা পড়ে না। আমরা সব লিখে দিছি, ঠিক আছে? আচ্ছা, একটু আগে কিন্তু এটা বুঝাইছি। নেক্সট কোশ্চেন, এবার দেখো একটা ম্যাথমেটিক্যালি কোশ্চেন কি বলছে। দেখো এখানে প্রশ্নে বলছে রেওয়া মিল তৈরিতে কোন ধরনের ভুল হয়েছে, কোন ধরনের ভুল হয়েছে এটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে চলো আমরা সুন্দর মতন আগে উদ্দীপকটা পড়ি, খুব মনোযোগ দিয়ে পড়ো। দেখো একটি রেওয়া মিলে ক্রয় দেওয়া আছে হচ্ছে হলো 50,000 টাকা। তাহলে আমরা যখন, দেখো জিনিসটা বোঝো, আমরা যখন আগে লিখি ক্রয় কত টাকা, ক্রয় হলো 50,000 টাকা। তার মানে ক্রয় তো ডেবিট, আমরা জানি ক্রয় ব্যয়, ক্রয় একটা কি ডেবিট। আচ্ছা, তো 50,000 টাকার স্থলে ভুলে কি লিখে ফেলছে, দেখো 45,000 টাকা লিখছে। তার মানে এরা 50,000 টাকা না লিখে কি লিখছে, এরা ভুলে 45,000 টাকা লিখছে। এই 45,000 টাকা কিন্তু ভুল। তার মানে বোঝা যাচ্ছে যে ভুলে সে 5,000 টাকা কম লিখছে। তার মানে এখানে কি ডেবিটে সে 5,000 টাকা কি লিখছে, কম লিখছে। ঠিক আছে, এবার আসো পরেরটায় আসো। আবার অন্যদিকে সে কি করছে, দেখো অন্যদিকে বিক্রয় 40,000 টাকা। আমরা কিন্তু সবাই জানি যে বিক্রয় কোন দিকে যায়, আমরা জানি বিক্রয় হলো একটা আয়, বিক্রয় করলে আয় হয়, তাহলে আয় অবশ্যই কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। আয় কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে। এখন এখানে দেখো বিক্রয়ে লেখার কথা কত, দেখো বিক্রয় লেখার কথা হলো 40,000 টাকা, কারণ বিক্রয় 40,000 টাকা, তুমি টোটাল বিক্রি করছো 40,000 টাকা, তাহলে লেখো বিক্রয় 40,000 টাকা। বুঝলো কিন্তু বিক্রয় কত টাকা, 40,000 টাকা। এখন এখানে ঘটনাটা কি করছে, যে এইখানে তুমি 40,000 টাকার স্থলে ভুলে কত টাকা লিখছো, ভুলে তুমি এইখানে তোমার হচ্ছে হলো 35,000 টাকা লিখছো। তাহলে এই 35,000 টাকাও কিন্তু তোমার একটা ভুল। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, যেহেতু এইখানে তুমি আবার কি করছো, বিক্রয় ক্রেডিট হওয়ার কথা, ওইখানে আবার তুমি 5,000 টাকা কম লিখছো। তার মানে তুমি দুই জায়গায়, তার মানে দেখো তুমি ডেবিট যখন করছো ক্রয়ে, তখন তুমি 5,000 টাকা কম লিখছো। তার মানে ডেবিট সাইডে 5,000 টাকা কম আসছে। এখন ক্রেডিট সাইডেও তুমি যদি 5,000 টাকা কমাই দাও, তখন তো দুই সাইড কি মিলে যাবে। তার মানে এই যে ভুলটা, ঠিক আছে, এই যে ভুলটা, এই ভুলটা হচ্ছে হলো কি ভুল, পরিপূরক ভুল। 100% এই ভুলটা কি ভুল, পরিপূরক ভুল। এই যে পরিপূরক ভুলের কাহিনী কি, একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুল সংশোধন হয়। ঠিক আছে, পরিপূরক ভুলের বিষয়টা কি, একটা ভুল দিয়ে একটা, গত ক্লাসে লিখে দিয়েছি আমি, একটা ভুল দিয়ে অন্য একটি ভুল ঠিক হলে, একটা ভুল দিয়ে আরেকটা ভুল যদি ঠিক হয়ে যায়, তখন সেটাকে পরিপূরক ভুল বলে। এই যে আমি কিন্তু এখানে দেখাইছি যে তুমি ক্রয়তে 50,000 টাকা লেখার কথা, তুমি 45,000 টাকা লিখছো। তার মানে এখানে তুমি 5,000 টাকা কি কম লিখছো। ঠিক আছে, 5,000 টাকা কি লিখছো, কম লিখছো। এখন 5,000 টাকা তুমি ডেবিট পাশে কম লিখছো, তাহলে এখন তুমি কি করবা, ক্রেডিট সাইডেও 5,000 টাকা কমাই দিলা। কিন্তু এই কমাই দিছো কি তুমি ইচ্ছাকৃত ভাবে কমাইছো না, ভুলে কমাই দিছো, ভুলে কমাই দিছো। তুমি কি করছো, বিক্রয় সাইডে যখন তুমি ক্রেডিট লিখছো, বিক্রয়কে যখন তুমি ক্রেডিট করছো, তখন বিক্রয় করার কথা হচ্ছে 40,000 টাকা। কত টাকা, 40,000 টাকা। তুমি ভুলে 35,000 টাকা লিখে ফেলছো। তার মানে এখানেও তুমি 5,000 টাকা কম লিখছো। তার মানে এটা 100% কি, দুই সাইড কিন্তু ঠিক হয়ে যাবে, কারণ তুমি ডেবিট সাইডেও 5,000 টাকা কমাইছো, ক্রেডিট সাইডেও 5,000 টাকা কমাইছো। তার মানে এটা হচ্ছে কি ভুল, পরিপূরক ভুল। কারণ একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুল ঠিক হয়ে যাবে, আমার সঙ্গে মুখে বলো, একটা ভুলের দ্বারা যখন আরেকটা ভুল ঠিক হয়ে যাবে, তখন সেটা পরিপূরক ভুল। একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুল ঠিক হয়ে যাবে, তখন সেটা পরিপূরক ভুল। একটা ভুল দিয়ে যখন আরেকটা ভুল ঠিক হয়ে যাবে, তখন সেটা পরিপূরক ভুল। কেমন? আচ্ছা, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নটা কি বলছে, ওই উদ্দীপকেরই কোশ্চেন, সেটা হচ্ছে রেওয়া মিলের যোগফল, রেওয়া মিলের যোগফল, এখানে যোগফল চাইছে, যোগফল কত টাকা কম বা বেশি দেখানো হয়েছে। অবশ্যই 5,000 টাকা কম দেখানো হয়েছে। খেয়াল করে যে আগের কোশ্চেন দেখো, এই যে 5,000 টাকা, দুই পাশেই 5,000 টাকা কম দেখানো হয়েছে। তার মানে সঠিক উত্তর কোনটা, এই যে 5,000 টাকা হ্রাস। সঠিক উত্তর হচ্ছে ঘ।
দুই পাশেই 5,000 টাকা হ্রাস। এই যে 5,000 টাকা হ্রাস, এই যে দুই পাশেই 5,000 টাকা হ্রাস। কারণ তুমি ক্রয়তে 5,000 টাকা কম লিখছো, আবার বিক্রয়তে 5,000 টাকা কম লিখছো। ক্রয় খরচ ডেবিট দিকে যাবে, তার মানে ডেবিট দিকে 5,000 কম লিখছো। আবার বিক্রয় আয় ধরে আমরা ক্রেডিট করি, সুতরাং ওখানেও তুমি 40,000 টাকা 35,000 লিখছো, মানে 5,000 কম লিখছো। তার মানে দুই পাশেই তুমি 5,000 কম লিখছো। তার মানে সঠিক উত্তর হচ্ছে তোমার, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে তোমার 5,000 টাকা হ্রাস। অলরাইট, আমরা একদম অলমোস্ট শেষের দিকে চলে আসছি, আর হয়তো বা 2-3-4টা এমসিকিউ আছে। তো দেখো, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। এটা খেয়াল করো, এই টাইপের এমসিকিউ আসার সম্ভাবনা আছে, এই টাইপের এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু আছে। খেয়াল করো, দেখো একটি হিসাবের জের 28 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে 98 টাকা দেখানো হয়েছে, ঠিক আছে। অন্য সবকিছু যদি সঠিক থাকে তাহলে রেওয়া মিলের পার্থক্য কত হবে? প্রশ্ন চাইছে পার্থক্য কত হবে, দুই পাশের পার্থক্য কত, অনিশ্চিত হিসাবটা কত আসবে, ঠিক আছে। আর তোমরা মনে রাখবো অনিশ্চিত হিসাব কিন্তু একটা অস্থায়ী হিসাব, ঠিক আছে, এটা মনে রাখো। প্রচুর পরিমাণে বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছে। তো দেখো এখানে ঘটনাটা কি করছে, যে তুমি 28 টাকার ভুল পাশে লিখছো, তার মানে ধরে নাও একটা পাশ হলো ডেবিট পাশ, আরেকটা পাশ হলো ক্রেডিট পাশ। এখন তোমার লেখার কথা ছিল ডেবিট পাশে, মনে করো 28 টাকা লেখার কথা ছিল ডেবিট পাশে। এখন তুমি ভুল পাশে 28 টাকা লেখো নাই, 28 টাকা তো লেখো নাই, এই ভুল তো রইছি। তার মানে তুমি 28 টাকা ডেবিট সাইডে কম লিখছো। তুমি উল্টা ক্রেডিট সাইডে তো, মানে ক্রেডিট সাইডে তো যাবে না, এন্ট্রিটা যাবে কোন সাইডে? ডেবিট সাইডে। এই যে 28 টাকা, এই 28 টাকা যাবে কোন পাশে? ডেবিট পাশে, এই পাশে আসার কথা। এখন তুমি ভুলে কি করছো, ক্রেডিট পাশে 28 টাকা না লিখে লিখছো 98 টাকা, তার মানে এটা তো আরো ভুল। তার মানে ডেবিট সাইডের যে 28,000, সরি ডেবিট সাইডে যে 28 টাকা, এটা তো মিসিং আছেই, এটা তো তুমি কম লিখছোই। আবার ক্রেডিট সাইডে বেশি লিখছো, তার মানে টোটাল কয় টাকার ভুল হইলো? এই 28 টাকাও তুমি ভুল করছো, আর এই 98 টাকাও ভুল করছো। তাহলে 28 আর 98 যোগ দিলে কয় টাকা হয়? 98 100, সরি 126, তার মানে 126 টাকা সঠিক উত্তর। তুমি কি করবা, জাস্ট দেখো এখানে কিন্তু একটা প্যাচ আছে, সেই প্যাচটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। এক পাশে যদি এক পাশে মনে করো 28 টাকা লেখার কথা, এই পাশে। এখন তুমি ক্রেডিট সাইডে যদি ভুল অ্যামাউন্ট লেখো, যেমন এখানে তুমি একটা ভুল অ্যামাউন্ট লিখছো, ঠিক আছে, যদি ভুল অ্যামাউন্ট লেখো সেক্ষেত্রে তুমি দুইটা যোগ দিয়ে দিবা। যেমন এখানে আমরা দুইটা যোগ দিয়ে দিছি, ঠিক আছে, এই দুটো আমরা যোগ দিয়ে দিছি। এই যে 28 টাকা লেখার কথা, যে সাইডে লেখো ওই সাইডে তো লেখোই নেই, উল্টা পাশে আরো ভুল লেখছো, বেশি লেখছো অ্যামাউন্ট। সেক্ষেত্রে কি করবে, এই দুইটারে ধরে যোগ দিয়ে দিবা। ক্লিয়ার? এখন যদি প্রশ্নে এই টাকাটা দেওয়া না থাকতো, ভালো মতন বুঝে, এই টাকাটা যদি দেওয়া না থাকতো, তখন ক্যালকুলেশন কিভাবে করতা? যে মনে করে একটি জেরে 28 টাকা, রেওয়া মিলের ভুল পাশে লেখা হয়েছে, ভুল পাশে মনে করো এই পাশে 28 টাকাই লিখছো, 28 টাকাই লিখছো, ঠিক আছে। তখন অন্য সবকিছু যদি ঠিক থাকে, তখন রেওয়া মিলের পার্থক্য কি হবে? তখন কিন্তু রেওয়া মিলের পার্থক্য হবে 28 গুণ 2। আমি জিনিসটা বুঝাইতে পারছি কিনা বলো, না বুঝাইতে পারলে আমি এটা 100 বার বুঝাই দেবো। এইটাই অ্যাডমিশনে, এই যে এখন যেটা বুঝাইলাম এইটাই অ্যাডমিশনে আসবে। এই যেটা বুঝাইলাম এইটাই এমসিকিউতে অ্যাডমিশনে আসবে। এই কেবল যেটা বললাম, এই দুইটা কথার পার্থক্য বুঝতে পারলে এটা ক্লিয়ার। মুখস্থ করা যাবে না সোনারা, একটু খেয়াল করো, সবকিছু মুখস্থ করা যাবে না। যেটা মুখস্থ করার সেটা মুখস্থ করতে হবে, যেটা বোঝার সেটা মাথা খাটাইতে হবে। আচ্ছা, বকুল ফুল বুঝি নাই, আমি জানতাম এটা অনেকেই বলবা বুঝি নাই, ঠিক আছে। যারা যারা বুঝো না একটু লেখো। শেখর আহমেদ বুঝছে, ওকে। আচ্ছা, মুস্তাকিন বিন মনির আবার, আচ্ছা ঠিক আছে, আবার বুঝাই দিচ্ছি, জিনিসটা বোঝো। রেওয়া মিলে জিনিসটা একদম ক্লিয়ার করো, জিনিসটা একদম ফুলফিল ক্লিয়ার করো। দেখো ধরো রেওয়া মিলে তোমার এক পাশে এটা হলো ডেবিট পাশ, আর এটা হলো ক্রেডিট পাশ। দেখো ডেবিট পাশে তোমার মনে করো 10 টাকা লেখার কথা। কয় টাকা লেখার কথা? 10 টাকা। ডেবিট পাশে মনে করো তোমার 10 টাকা লেখার কথা। এখন তুমি ডেবিট সাইডে ওইটা আল্লাহর রাস্তায় লেখো নাই, তুমি যে ক্রেডিট সাইডে 10 টাকা লিখছো, ক্রেডিট সাইডে কয় টাকা লিখছো? 10 টাকা লিখছো।
তখন এটার সলিউশনটা হচ্ছে হলো মানে পার্থক্যটা কত আসবে, পার্থক্যটা আসবে 10 গুণ 2, 10 দুগুণে 20 টাকা। ঠিক আছে, এইটা একটা। আর আরেকটা জিনিস দেখো, একটা হলো ডেবিট পক্ষ, একটা হলো ডেবিট পাশ, আর একটা হলো ক্রেডিট পাশ। মনে করো এইখানে লেখার কথা তোমার 15 টাকা ডেবিট সাইডে, মনে করো 15 টাকা লেখার কথা। তুমি কি করছো, এই 15 টাকা তো এখানে লেখোই নাই, উল্টা ক্রেডিট সাইডে যে তুমি লিখছো, মনে করো এখানে লিখছো যে 25 টাকা, এনে যে লিখছো কত টাকা, মনে করো 25 টাকা। তাহলে এটার সলিউশন কি, এটার পার্থক্য কিভাবে নির্ণয় করবা? এটার পার্থক্য নির্ণয় করবা হচ্ছে হলো জাস্ট খালি এই পাশের যে 15 লেখার কথা ছিল, ওই 15 প্লাস কত 25 যোগ দিয়ে দিবা। তাহলে 15 আর 25 যোগ দিলে হয় কত, 35 5 40 টাকা। জিনিসটা পাশাপাশি, এই যে এখন দেখো, যে পাশে লেখার কথা সেই পাশে না লিখে যদি ভিন্ন পাশে একই সংখ্যা লেখো, যেটা লেখার কথা সেইটাই যদি লেখো কিন্তু ভিন্ন পাশে লিখছো, তখন তুমি 2 দিয়ে গুণ দেবা। ঠিক আছে? আর যদি ব্যাপারটা এরকম হয়, যে পাশে ডেবিট পাশে লেখার কথা সেই পাশে লেখা তো নাই, ভিন্ন পাশেই লিখছো, ওটা তো ভুল করছোই, তখন আবার যাই কি করছো, ওই 15 টাকা লেখার কথা ছিল 15 টাকা লেখা নাই, লেখছো আর একটা ভুলভাল অ্যামাউন্ট, তুমি 25 লিখছো, 35 লিখছো, 40 লিখছো। তখন সলিউশন কি হবে, তখন যোগ করবা। এবার বুঝাইতে পারছি জিনিসটা? বুঝাইতে কি পারছি? ঠিক আছে, এই দুইটা নিয়ম খাতায় সুন্দর মতো নোট করে রাখো। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে আসি আমরা। লাস্ট দুইটা কোশ্চেন বাকি। দেখো এমসিকিউ 22 নম্বরে চলে আসছি। ভুল সংশোধনের জন্য সংশোধনী দাখিলা, এটা কি হয়ে গেল রে ভাই? আচ্ছা, উদ্দীপক, আচ্ছা হ্যাঁ সেটাই তো বলতেছি, কিরকম একটা প্রশ্ন দিচ্ছে, উদ্দীপকটা একটু পড়ি আমরা। তো দেখো, মিস্টার আবির ট্রেডার্স এর যন্ত্রপাতি ক্রয় কত টাকা, 5 লাখ টাকা, ভুল ক্রমে ক্রয় হিসাবে দেখানো হয়েছে। তাইলে এই যে যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে হলো আমাদের জন্য একটা মূলধন জাতীয় লেনদেন। কেন? কারণ যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়, নগদান হিসাব ক্রেডিট হয়। যন্ত্রপাতি আমাদের জন্য একটা মূলধন জাতীয় লেনদেন, কারণ এটা একটা অনিয়মিত লেনদেন। অনিয়মিত সকল লেনদেনই মূলধন জাতীয় লেনদেন, কারণ এই যন্ত্রপাতি আমরা মাঝে মাঝে ক্রয় করি, অনিয়মিত প্রতিদিন ক্রয় করি না। কিন্তু এই ক্রয় আমরা সবসময় করি, এই ক্রয় আমরা সবসময় করি, এই ক্রয় আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন। তার মানে এখানেও সেই কিন্তু একই কন্ট্রাডিক্টর বা একই ঝামেলা, সেটা হলো কি মূলধন জাতীয় লেনদেনকে আমি মুনাফা জাতীয় লেনদেন বলছি, যেটা আমাদের হিসাবের যে হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞানের অভাবে আমরা এটা করে থাকি। তো এটা মূলত আমাদের, এটা কোন ধরনের ভুল, এটা কোন ধরনের ভুল, এটা অবশ্যই অবশ্যই নীতিগত ভুল। তোমরা অলরেডি বুঝে গেছো এটা কি ভুল, নীতিগত ভুল। এখন বলো বুঝতে পারছো কিনা? এটা হলো নীতিগত ভুল। এবার লাস্ট কোশ্চেনে আমরা চলে আসি, আমরা একদম স্লাইডের লাস্টে চলে আসছি। আচ্ছা, এবার দেখো এখানে বলছে হলো উক্ত ভুল সংশোধনের জন্য সংশোধনী জাবেদা দাখিলা কি হবে। তো এই সংশোধনী জাবেদা দাখিলা আমি তোমারে গত ক্লাসে শিখাইছি। তো এই যে ভুলটা, এই যে গত একটু আগে যে ভুলটা আমরা করছি, যে যন্ত্রপাতি ক্রয়ে আমরা ক্রয় হিসাবে ডেবিট করছি, তো এটার ভুল সংশোধনী জাবেদা কি, আমরা আগে সঠিকটা দিব। যন্ত্রপাতি ক্রয় করলে জাবেদা কি হয়, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আমি তোমাদের শিখাই দিচ্ছি, আগে সঠিকটা মনে মনে দিয়ে দেবে, এটা মনে মনে দিচ্ছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যন্ত্রপাতি ক্রয়ের ফলে আমার নগদ টাকা চলে গেছে, সম্পত্তি হ্রাস পাইলে ক্রেডিট হয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট। জিনিসটা বুঝো, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটা হলো আমাদের সঠিক জাবেদা। কিন্তু আমরা ভুলে কি করছি, ভুল ক্রমে ক্রয় হিসাবে দেখানো হয়েছে। তার মানে আমি ভুল ক্রমে যন্ত্রপাতির জায়গায় আমি কি লিখছি, যন্ত্রপাতির জায়গায় আমি ভুল ক্রমে ক্রয় ডেবিট করে ফেলছি, ক্রয় লিখে ফেলছি, যন্ত্রপাতি না লিখে আমি ক্রয় হিসাবে লিখে ফেলছি। তার মানে এখন আমার কি করতে হবে, যেটা সঠিক সেই সঠিকটাকে আগে লিখতে হবে। এটা সংশোধন করার জন্য যেটা সঠিক সেটাকে আগে লিখতে হবে। তো সঠিকটা কি, যন্ত্রপাতি হিসাব, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট লিখবো, এটা তো সঠিক হবেই, কারণ এখানে তো মূলত যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতিই তো বাড়বে, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, এটা ঠিক আছে, এটা আমরা আগে লিখে নেব, সঠিকটা আগে লিখবো।
ঠিক আছে, মনে মনে যেটা আমরা সঠিক করছি, যেটা দিছি সেটা আমরা এখানে লিখছি। এখন এখানে তো নগদান হিসাব ক্রেডিট হওয়ার কথা, এখন কি নগদান হিসাব আসবে? জি না। এই যে ক্রয়টাকে আমরা ভুলে কি করছি, ভুলে এখানে ক্রয়টাকে আমরা যে ডেবিট করছি, ক্রয় একটা কি ব্যয়, ব্যয় যে বাড়াই দেখাইছি, তাহলে এবার এই ব্যয় যে বাড়াই দেখাইছি এই ভুলটার সংশোধন করার জন্য ব্যয়ের এবার কি করে দিতে হবে, টুক করে কমাই দিতে হবে। ভালো মতন বুঝে, যেটা আমরা ভুলে বাড়াইছি ক্রয়টা আমরা কি করছি, ডেবিট করছি, তাহলে এই ক্রয়কে এখন আমরা করে দেবো কি, ক্রেডিট। ভালো মতন বুঝে, এই যে ক্রয়টা আমরা ভুলে কি করছি, ডেবিট করছি, এখন জাস্ট আমার এই ক্রয়কে ক্রেডিট করে দিতে হবে। কেন ক্রয়টা আমরা ক্রেডিট করবো? কারণ আমরা যেহেতু ব্যয় বাড়াইছি, এখন আমি ব্যয় কমাই দেখাবো। এখন যেহেতু আমি ব্যয় বাড়াইছি, সুতরাং আমি ব্যয়টা কি করে দেখাবো, কমাই দেখাবো। সুতরাং আমি এবার ক্রয় হিসাবকে ক্রেডিট করবো। তাহলে সংশোধনী জাবেদা হবে হচ্ছে হলো কোনটা, সংশোধনী জাবেদা হবে হচ্ছে হলো এইটা সঠিক, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এটাই হচ্ছে হলো সঠিক জাবেদা। ঠিক আছে, আচ্ছা তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট কোথায় আছে দেখো, এই যে যন্ত্রপাতি হিসাব ডেবিট আছে, ক্রয় হিসাব ক্রেডিট আছে, অনিশ্চিত হিসাব তো এখানে আসতেছে না, সুতরাং এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে হলো, সঠিক উত্তর কত, 1 ও 2। ঠিক আছে, ক উত্তর। এইভাবে তুমি সব সংশোধনী জাবেদা দিতে পারো। এই সংশোধনী জাবেদাটাই কিন্তু আমি গত ক্লাসে তোমাদের দেখাই দিছি। ঠিক আছে, এবার লাস্ট কোশ্চেনে চলে আসছে আমরা। এখন দেখো এই কোশ্চেনটা কি পরিমাণ বোর্ডে আসছে, দেখো দিনাজপুর বোর্ড 24 কি পরিমাণ, দেখো দিনাজপুর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 22-এ আসছে, কুমিল্লা, সিলেট, বরিশাল, 21 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো কি, অনিশ্চিত হিসাব। ঠিক আছে, অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাবের ইংরেজিটা একটু মনে রাখবা সবাই, এই ইংরেজিটা লাগবে, সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, এই এসটা কিন্তু দিয়ে দিও বাবারা। ঠিক আছে, এই এসটা মনে রাখো কিন্তু, সাসপেন্স অ্যাকাউন্ট। এই সাসপেন্স অ্যাকাউন্ট মানেই হচ্ছে হলো আমাদের কি, সাসপেন্স অ্যাকাউন্ট মানে হচ্ছে হলো বাংলায় কি বলে, অনিশ্চিত হিসাব। তো অনিশ্চিত হিসাব হচ্ছে হলো আমাদের জন্য, এটা তোমরা সবাই জানো, একটা অস্থায়ী হিসাব, একটা অস্থায়ী হিসাব। কেন অস্থায়ী হিসাব? কারণ এই সমস্ত, এই যে আমাদের যে অনিশ্চিত যে হিসাবটা, এই অনিশ্চিত হিসাবটা হলো আপাতত রেওয়া মিলটা মিলানোর জন্য অনিশ্চিত হিসাবটা আনা হয়। আপাতত ভুল হয়ে গেছে কোথাও না কোথাও একটা, পরে আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বে ওই রেওয়া মিলের ভুলটা কি করতে হয়, সংশোধন করতে হয়, ঠিক করতে হয়, বা ওই ভুলটা আগে চিহ্নিত করতে হয়, খুঁজে বের করতে হয়, করে সঠিক রেওয়া মিল প্রস্তুত করতে হয়, তারপরে আর্থিক বিবরণী করতে হয়। কেমন? এটা একদম মুখস্থ, এটা বোঝাবুঝির কিছু, এটা মুখস্থ করবা যে অস্থায়ী হিসাব কি, সরি অনিশ্চিত হিসাব কি, সাসপেন্স অ্যাকাউন্ট কি, একটা অনিশ্চিত হিসাব, একটা অস্থায়ী হিসাব, সরি অনিশ্চিত হিসাব কি, একটা অস্থায়ী হিসাব, অনিশ্চিত হিসাব কি, একটা অস্থায়ী হিসাব, অনিশ্চিত হিসাব কি, একটি অস্থায়ী হিসাব। এটা একদম মুখস্থ করে বলো, টানা মুখস্থ করে ফেলবা। আর এমসিকিউ আছে কোনো? এই ছিল আমাদের আজকের রেওয়া মিলের উপরে এমসিকিউ। তো আই হোপ, আমি বিশ্বাস করি তোমরা যারা আমার সঙ্গে এই যে সিরিজটা, এই যে 4টা ক্লাস করলা, ঠিক আছে, এই যে 4টা ক্লাস করলা, তোমাদের জন্য মন থেকে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। ঠিক আছে, তোমাদের যত প্রকারের, ঠিক আছে, তোমাদের যত প্রকারের ক্রাইটেরিয়া বা তোমাদের যত প্রকারের কথাবার্তা আছে, আমাকে তোমরা জানায়ও। ঠিক আছে, ঠিক আছে, আমাকে তোমরা জানায়ও তোমাদের যত প্রকার কথা বলতে কি, এরপরে তোমাদের কোন অধ্যায়টা করা দরকার। থ্যাংক ইউ মানে যে এটাই যে একদম লাস্ট, এরপরে না। ঠিক আছে, হ্যাঁ, এরপরে হয়তো বা কিছুদিন পরে আবার একটা নতুন একটা সিরিজ নিয়ে আসবো। তবে এই রেওয়া মিলের এইটা তোমাদের এইচএসসি 25-এর জন্য একদম একটা বেস্ট সিরিজ হয়ে থাকলো। ঠিক আছে, এখন তোমাদের কোন টপিক গুলো লাগবে বা তোমাদের কিভাবে ক্লাস দরকার, আমাদের ক্লাস দিয়ে তোমাদের উপকার হচ্ছে কিনা, বা কিভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হবে, বা আমাদের ক্লাসে কোনো রকম কোনো মানে কোনো কিছু সংযোজন বিয়োজন করার দরকার আছে কিনা, আমাদের একদম প্রাণ খুলে বলবা। প্রাণ খুলে গঠনগত যে কোনো সমালোচনা তোমরা আমাদের করতে পারো। ঠিক আছে, আমরা খুবই ছোট একটা চ্যানেল, খুবই ছোট একটা পরিবার। থাকো সবাই, আসসালামু আলাইকুম।